বেনু মা, একটু এদিকে দেখে যা তো। আসছি চাচি। এ কি চাচি, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না রে, হাতটা একটু কেটে গেছে। একটু দূর্বা চিবিয়ে আনতো মা। চলো চাচি, ঘরে চলো, হাতে ওষুধ লাগিয়ে দেব, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। গাধা গাধা, এক নম্বরের গাধা। মনিরটা এক নম্বরের একটা গাধা, বুঝলে? মনিরকে আবার কেন বকাবকি করেছেন? বকবো না তো কি করব? গাধাটা দিন রাত আমোদ ফুর্তি করে বেড়ায়, ঘরের দিকে কোনো খোঁজ নেই। মনির হাত কেটে গেছে, একটা ওষুধ পর্যন্ত নেই। পরে সেই দূর্বা চিবিয়েই লাগাতে হলো। মনির একটু বেখেয়াল, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। আর হয়েছে কি, কবে যে ঠিক হবে? ঘরের নেই খেয়াল, ব্যবসায় নেই খেয়াল, কি যে হবে? আপনার ঘরের দিকে খেয়াল আছে তো? ইয়ে, না মানে আছে তো। মনির যেমন সারাদিন আমোদ ফুর্তি নিয়ে পড়ে থাকে, আপনিও তো তেমনি সারাদিন কাজ কাম নিয়ে পড়ে থাকেন। মনিরের যেমন অন্যদিকে খেয়াল নেই, আপনারও তো নেই। আমাকে গাধা বলে? আমি নাকি গাধা? আমার নাকি ঘরের দিকে কোনো খেয়াল নেই? নিজে তো সারাদিন হিসাবপত্রের মধ্যে মুখ গুজে বসে থাকে, নিজের বাড়ি আর দোকানের রাস্তা ছাড়া কিছুই চেনে না। আসছে আমাকেই করতে। আহ, হাল জানি একটু গম্ভীর। আর সবাই তো একরকম হয় না। সে যদি ব্যবসা না সামলাতো, কাজকর্ম না দেখতো, তাহলে কি হতো বলুন তো? কাজকর্ম তো আমিও দেখি, তাই না? এমন না যে আমি একদমই সাহায্য করি না। ব্যবসা তো আমিও সামলাই, ভালো মতনই সামলাই। আচ্ছা, তাই বুঝি। সেদিনই তো গান শোনার জন্য দোকান থেকে খদ্দের তাড়িয়ে দিলেন, আবার দোকান বন্ধ করে চলে গেলেন পাশের গ্রামে গানের আসরে। আবার টাকাও খরচা করলেন কতগুলো। টাকাগুলো কোথা থেকে নিয়েছেন শুনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যবসা থেকে নিয়েছি। তো কি হয়েছে? এত চমৎকার একটা গানের আসর বছরে কবারই বা হয় বলো তুমি? তাই বলে ব্যবসার ক্ষতি করে এমন করা কি ঠিক? না ইয়ে, না না মানে। দেখুন, আমাদের আমোদ ফুর্তির দরকার আছে জীবনে, কিন্তু অন্যের কথাও তো ভাবতে হবে। আপনার জন্য কারো সমস্যা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। মনিরকে বলেছি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসতে, সেগুলো আনলেই এবারের হিসাবটা মিলিয়ে দেব। ডুনু, ডুনু, গত বছরের হিসাবের খাতাটা নিয়ে আয় তো। ভালো আছেন জহির ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের তো ঠিক চিনলাম না। আপনি আমাদের না চিনলেও আমরা আপনাকে ভালোভাবেই চিনি। আপনি মনির ভাইয়ের বড় ভাই জহির ভাই, তাই না? বড় ভাইয়ের কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার বলো শুনি? এই শীতে আমরা যাত্রাপালার আয়োজন করেছি। জহির ভাই আপনাকে এর জন্য কিছু টাকা চাঁদা দিতে বলেছে। চাঁদা দিতে হবে মানে? কিসের চাঁদা? আমি কোনো চাঁদা ফাতা দিতে পারবো না। যাত্রাপালার মতো ফালতু কাজের জন্য আবার টাকা নষ্ট করব? যত সব। এভাবে কেন বলছেন? তো কিভাবে বলবো? কাজকর্ম নেই, সারাদিন খালি যাত্রাপালা আর আনন্দ ফুর্তি। এসব ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দেব না। যাও যাও যাও, চলে যাও। কিরে, তোরা কোথায় যাচ্ছিস রে? আমরা যাত্রাপালার জন্য চাঁদা তুলছি মনির ভাই। আরে তাই নাকি? যাত্রাপালা হবে নাকি? কবে হবে? ভালো মতো করতে হবে কিন্তু। ভালো মতো করার জন্যই তো সবার কাছ থেকে চাঁদা তুলছি মনির ভাই। তাই নাকি? আমাদের দোকানে গিয়েছিলি? ভাইজান চাঁদা দিয়েছে? কত দিয়েছে রে? না মনির ভাই, উনি কোনো টাকাই দেননি। উল্টো আরো উল্টো পাল্টা কথা বলে ভাগিয়ে দিলেন আমাদের। বলছেন এসব ফালতু কাজের জন্য উনি কোনো টাকা দেবেন না। কি বলেছেন? ফালতু কাজ, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে। এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা আমি দিলাম তোদেরকে। যাত্রাপালার অনুষ্ঠানটা ভালো করে করিস।
আচ্ছা মনির ভাই, ঠিক আছে, ধন্যবাদ। কিরে জহির, টাকা এনেছিস? দে, টাকাগুলো দে, হিসাবটা মিলিয়ে ফেলি। না না, আমি কোনো টাকা আনিনি, সব টাকা আমি যাত্রাপালার চাঁদাই দিয়েছি, বুঝলে? কি বললি তুই? সব যাত্রাপালার চাঁদাই দিয়ে দিয়েছিস? বলি, মাথা কি গেছে নাকি? ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দিয়েছিস? তোমার কাছে ওরা চাঁদা চাইতে এসেছিল, তুমি তো দাওনি, উল্টো আরো কথা শুনিয়েছ। আমার একটা মান ইজ্জত আছে না, তাই আমি টাকা দিয়ে দিয়েছি। ওরে বাবা রে, কি আমার মান ইজ্জত ওয়ালা রে! যা, তোর মান ইজ্জত নিয়ে তুই দোকান থেকে চলে যা, যা, তোর আর এখানে আসতে হবে না, গিয়ে যাত্রাপালা করবে, যা যা। তাই যাব, তোমার মতো গম্ভীর চন্দ্রের সাথে আমিও থাকবো না, ওই বাড়িতেও আমি থাকবো না, আমি অন্য বাড়িতে চলে যাব, তোমার সাথে থাকা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাই যা, যেখানে খুশি সেখানেই যা। ব্যবসার টাকা যাত্রা পালাই দিয়ে দেয়, মগের মুল্লুক পেয়ে গেছে ব্যাটটা। বেড়া দেওয়া হয়ে গেছে, এই গাছ কিন্তু আমার ভাগে পড়েছে, এই গাছ আমার, আমি এই গাছের বড়ই একাই খাবো। ইস, শখ কত! গাছের বড়ই উনি একলাই খাবেন? গাছ কি বাবা তোমার জন্য লাগিয়ে গিয়েছেন একা? হিসেবে দেখা যায় গাছটি আমার ভাগে পড়েছে, সুতরাং এই গাছের সব বড়ই আমার। তোর তো কেবল খাওয়া আর ঘুরে বেড়ানো, গাছের বড়ই কেন, পুরো গাছই তুই একলা খেয়ে ফেলতে পারবি। আচ্ছা তাই বুঝি? আর তোমার বড়ই খাওয়ার এত শখ কেন? তুমি তো কাজ নিয়েই কুল পাও না, বড়ই খাওয়ার সময় কই তোমার? এই গাছ আমার। না, এই গাছ আমার। আরে, কি শুরু করলেন আপনারা? থামুন তো, ঘরে চলুন। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে। এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো, ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন, ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলেই অনেক ভালো মেয়ে। আমাদের বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা। মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে। শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি বানাবো। শুধু শুধুই বলতে গেল আমি অনেক গুণবতী, ঘোড়ার ডিমের গুণবতী আমি। আজ যদি চাচি এখানে থাকতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এখন কি যে করি। এই নে তোর নতুন খাবার। চাচি, তুমি তুমি এসেছো? হ্যাঁ রে, তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে, আমি কি না এসে পারি?
রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তো চাচা নিজে গিয়ে তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে! হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। প্রতিদিন কাঠ কাটো, কাঠের বোঝা বানাও, আর বাজারে বিক্রি করো। কাঠুরের জীবনের এই একটাই কাজ। কিরে ছোট পাখি, আমার উপরে রাগ? তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি, কিন্তু কি করব বল? ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না। আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি। কাল সকালে কোনো রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি। একা মানুষের জীবন, নিজের রান্না নিজেরই করতে হয়। কি আর করা, ভাগ্য আমাকে একা করে দিয়েছে। মা বাবা মারা গেছে অল্প বয়সে, এখন একা থাকাই আমার নিয়তি। যাই, এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি। সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব। কাজল মিয়া, ও কাজল মিয়া, বাড়ি আছো নাকি? কে, মোরল সাহেব নাকি? হ্যাঁ আমি। কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব? অনেক দিন তো হলো, তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি, এজন্য তো তোমাকে খুঁজছিলাম। আমার যে টাকাগুলো দরকার বাপু। কি বলছেন মোরল সাহেব, আমি তো এর কিছুই জানি না। বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি। এই যে দেখো দেখো, এই কাগজে সব লেখা আছে, তোমার বাবার দস্তখত আছে, বুঝলে?
হ্যাঁ, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এখন আমাকে কি করতে হবে মোড়ল সাহেব? এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে, যে না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে। যে কোনটা করবে? এ কি বলছেন মোড়ল সাহেব? এ তো অনেক টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা দিয়ে দেব মোড়ল সাহেব। দয়া করে আমাকে আরেকটু সময় দিন। আচ্ছা, ঠিক আছে, নাও সময়। তবে মনে রেখো, টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব। এখন তাহলে আসি, কেমন? আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব? টাকা না দিতে পারলে তো মোড়ল আমার ঘর দখল করে নিয়ে যাবে। আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করব আমি? আমাকে আমাকে আরো বেশি করে কাঠ কাটতে হবে, আরো অনেক পরিশ্রম করতে হবে। যেভাবেই হোক মোড়ল সাহেবের টাকা ফেরত দিতে হবে। এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে। এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয়। যাই, এই গাছটা কাটি। কে রে তুই? এই বনের গাছ কাটছিস? আমি যে গাছের নিচে ধ্যান করি, তুই সে গাছটাই কেটে ফেলছিস? তোর এত সাহস! আমি বুঝতে পারিনি আপনি যে এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমার আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কতজনের ক্ষতি করছিস তুই কি জানিস না? এই গাছে পাখিরা বাসা বাঁধে, গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে। এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায়, আর তুই এই গাছ কেটে ফেলছিস। আমার আসলে টাকার খুব দরকার, তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো। আর এই গাছের কাঠ বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা। তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি ভুল করে গাছটা কেটে ফেলেছি। আমি তো বুঝতে পারিনি আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না। কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই। তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস? তোকে এর শাস্তি পেতে হবে। এই গাছগুলো যেমন চুপ করে থাকে, তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না, তুইও তাদের মতো চুপ হয়ে যাবি। চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই। না না, দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর কথা বলতে পারবি না। তুই বোবা হয়ে যাবি, বোবা। কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। তুই আর কোনো গাছও কাটতে পারবি না। না না, আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে আপনার কোনো অভিশাপ ছুঁতে পারবে না। আহ 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 আহ। আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা। না না না, আমাকে আমাকে তবে সব কষ্টের পরই কষ্ট থেকে নিস্তারের সময় আসে। তুইও এর হাত থেকে নিস্তার পাবি। এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি। সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি। সেই গাছটিকে খুব যত্ন করতে হবে। গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে, সেভাবেই রক্ষা করতে হবে। সব কাজ যদি ঠিক মতো করতে পারিস, তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি।
পারতিস। আমি সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি, আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ, আমার অভিশাপের থেকে মুক্তির পথ। তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি। তোমার গোড়ায় তো পানি দিতে হবে। তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে। আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কিছুক্ষণ একলা থাকো। অবশেষে বাড়িটা আমার হাতে এসেই পড়ল। বাড়িটার দখল আমি পেয়ে গেলাম তাহলে। হুজুর, হুজুর, কাজল কাঠুরে যদি বাড়িটা দাবি করতে আসে, যত যাই হোক বাড়িটা তো ওরই, তাই না? দাবি করলেও লাভ নেই। আমি কাজলকে বুদ্ধি করে বলেছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আসল ঘটনা তো অন্যরকম। আসল ঘটনা কি হুজুর? আসলে ওর বাবা এমন কিছুই করেনি। আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম। বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে। আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর। যাই হোক, এই বাড়ি অবশেষে আমার দখলে, কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল কে জানে। কাঠ কাটতে কাটতে শেষমেশ মনে হয় বনেই পড়ে মরে আছে হুজুর। তাহলে মোরল আমার ভিটে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল। আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল। সৃষ্টিকর্তা সব দেখেছেন। একদিন আমি অবশ্যই এর বিচার পাব। ঘর তো বানানো হলো, যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেরে আনি। বাহ, কি সুস্বাদু ফল! গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায়? সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল, গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে। আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি। কি ভুলটাই না করেছি। বাহ, এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র। চোখ যেন জুড়িয়ে যায়। আরে ওরা কারা? দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে। মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটা নিতে কইছিল। এই গাছটাই কাটতে কইছিল কি? হরে, মোরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাঠটাই চাই। চল তাইলে এই গাছটাই কাইটে নেই। আরে সত্যিই তো, এরা তো কাঠুরে, তাও আবার মোরল পাঠিয়েছে গাছ কাটার জন্য। এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না। ওই চল তাইলে গাছটা কাটা শুরু করি। আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে। ওরা এখনো আমাকে দেখতে পায়নি। যাই, আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি, তাহলে ওরা আমাকে আর দেখবে না। আরে গাছটা নড়লো মনে হয়। আমারও তো তাই মনে হইল। গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে। আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই, তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে। এই রে, গাছের ডালগুলো আমি কেমনে নড়তাছে, দেখ দেখ। হরে, কোনো মানুষ নাই, অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তাছে রে। না রে, এই ব্যাপারটা ভালো ঠেকতাছে না। ভূত পেতেরই কোনো কাজ হইব রে। ওরে বাবা রে, খাইয়া ফেলবো রে। ওরে বাপরে, এই জায়গায় প্রেতের আসর আছে। চল চল, পালাই পালাই। যাক, বুদ্ধি কাজে লেগেছে তাহলে। মোরলের কাঠুরেগুলোকে ভাগাতে পেরেছি।
গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে? এই গাছই যে আমার মুক্তির পথ। শুধু এই গাছটাই কেন, এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না। আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? বাহ, তুমি তো এখন কথা বলতে পারছো। তোমার অবাক লাগছে না? আরে তাই তো, আমি তো আবার কথা বলতে পারছি। আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি। আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে? ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছো? আরে তাই তো, ছাতিম গাছটা গেল কোথায়? আমি ছাতিম গাছ রূপেছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল। আজ আমি তোমার যত্ন ও ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি। কি বলছেন আপনি? সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছি রূপনগরের সওদাগর কমলরাজের মেয়ে কনকলতা। একদিন কি হয়েছে গারোয়ান? সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা, আমাদের ঘুরে যেতে হবে। পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে? এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে? পথ ঘুরে যেতে কত সময় লাগবে গারোয়ান? সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি বলছো? আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার, তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা। আমি বলি কি ছোট সাহেবা, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। কি বললে তুমি? বাড়ি ফিরে যাবো? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই গাছের জন্য আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না। গারোয়ান, কাঠুরেদের খবর দাও, এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয়। গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা, সে কি ঠিক হবে? হ্যাঁ, এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে। ছোট সাহেবা। কি গারোয়ান, কিছু বলবে? গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা। বাহ, বেশ হয়েছে। আমি এখন যাই ছোট সাহেবা। আচ্ছা ঠিক আছে। আমার বাগানের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। মালিককে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য। আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে। কনকলতা। কি আপনি? আপনি এখানে এলেন কি করে? আর আপনি আমার নাম জানলেন কি করে? বাগানের গাছগুলোর যত্নের কথা ভাবছিস, আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই? সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আপনি এত কিছু কি করে জানলেন? আমি সব জানি। সে গাছটা কি দোষ করেছিল? শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল, এটাই কি তার দোষ ছিল? একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে। মানে আপনি কি বলছেন এসব? কিসের শাস্তি? গাছটা কেটে ফেলার শাস্তি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের একটা গাছ হয়ে যাবি। এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস। না না, আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে, নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে, তাহলেই আমি অভিশাপ থেকে মুক্তি পাবো, আবার মানুষ হব। আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত। কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব। কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না। আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছি, তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম। কনকলতা, এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর।
আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমারও ওনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কনকলতা, যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে। তোরা সুখী হবি, তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে। আমার আশীর্বাদ রইল, আমার আশীর্বাদ রইল তোদের জন্য।